21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায়কাল দণ্ডবহাল থাকবে কিনা সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। চট্টগ্রামে আইনজীবী হত্যায় 31 জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার 39 জনের 9 জনই সরাসরি অংশ নেয় হত্যাকাণ্ডে, জানালো পুলিশ। বাংলাদেশ কারো জন্য হুমকি নয়, কেউ হুমকি হোক এমনটাও চায় না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার নিন্দা। সংস্কার নিয়ে কাউকে ভাবতে হবে না, সব করবে জাতীয় সরকার, বললেন খসরু। জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান ডক্টর কামালের। এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে সর্বোচ্চ চেষ্টা করছে পতিত স্বৈরাচার, অভিযোগ সার্জিসের। ময়মনসিংহে জুলাই ফাউন্ডেশনের সহায়তা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় রোববার। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার জন্য নৃশংস গ্রেনেড হামলা করা হয়। সেখানে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলের 3 শতাধিক নেতাকর্মী। 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে বিভিন্ন মামলায় অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দেন আদালত। 5 আগস্ট দেশে প্রেক্ষাপট পরিবর্তনের পর 21 অক্টোবর এ মামলার নতুন করে শুরু হয় শুনানি। শুনানিতে সব পক্ষই এ মামলায় রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কিভাবে জঙ্গিবাদ ও বিএনপি নেতাদের নাম যোগ করা হয় তা তুলে ধরেন। পরে শুনানি শেষে 21 নভেম্বর রায়ের দিন রাখা হলেও রোববার রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। এটা যেদিন কোর্ট এটা করে আপনার আর্গুমেন্ট শুনানি শেষ করলেন, ওই দিন আমি বিভিন্নভাবে আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দুটা জিনিস আমরা এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে এই মামলার দ্বিতীয় চার্জশিট সেটা যেমনি গ্রহণযোগ্য নয়, প্রথম চার্জশিট যেটা সেখানেও এই মুফতি হান্নানকে আপনার রাজসাক্ষী হওয়ার একটা প্রস্তাব ছিল। 20 ধারা অনুযায়ী আর কোনো প্রলোভন দিয়ে যদি তার স্বীকারোক্তি নেওয়া হয়, সেই স্বীকারোক্তিটা আইনের চোখে এটা গ্রহণযোগ্য নয়। তবে এই মামলায় যাবজ্জীবন সাজা হওয়া তারেক রহমানের বিষয়ে সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে খালাস পাবেন তারা। কোনো আসামির বিরুদ্ধেই এই মামলা প্রমাণিত হয়নি। তারেক জিয়া সাহেব এবং আপনার কাজী কায়কোবাদ অন্যান্য যারা এই মামলায় আপিল করেননি, এই আপনার নন অ্যাপিলিং অ্যাকিউজড যারা আছেন, যাদের আপিল নাই বা কোনো 561A মতে কোনো প্রেয়ার কোর্টের সামনে নাই, সেক্ষেত্রে ওই যদি সমস্ত আসামিরা খালাস কোর্ট মনে করেন যে না মামলা কারো বিরুদ্ধে প্রমাণিত হয় নাই, সেক্ষেত্রে এই নন অ্যাপিলিং অ্যাকিউজড হিসাবে ওনারাও সেই বেনিফিটটা পেতে পারেন। আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই বিরোধী দলকে এ মামলায় জড়ানো হয়েছিল বলে জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার 4 দিন পর 31 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা। সেই সঙ্গে আদালত এলাকায় হামলা ভাঙচুরের ঘটনায় 116 জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন আলিফের ভাই। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলা দুটি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 9 জন হত্যায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। সহকর্মী একেএম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার ইসকন নেতা চিন্ময়কে জামিন না দেয়ায় চট্টগ্রামের আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় তার সমর্থকরা। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে তারা। এরই প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয়, মানববন্ধন করে আইনজীবী সমিতি। এ সময় সাইফুল হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। সেদিন সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় সংঘর্ষের ঘটনায় 3 মামলায় 1476 জনকে আসামি করে মামলা করে পুলিশ।
এদিকে শুক্রবার রাতে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। এছাড়া দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় আদালত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম বাদী হয়ে ১১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। ছেলে হত্যাকারীদের কঠোর শাস্তি চান নিহতের বাবা জামাল উদ্দিন। সরকারের কাছে আমার একান্ত অনুরোধ, সর্বোচ্চ যারা যেভাবে দোষী ভাবে যেন তাদের বিচারটা হয়, সেটা আমার কাম্য। আর ইসকন নামে যে একটা সংগঠন আছে শুনতেছি, এটাকে সরকার নিষিদ্ধ করে, সেটার জন্য আবেদন করতেছি। সাইফুল হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে হত্যাকাণ্ডে ৯ জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা রুজু হয়েছে এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী এর পরিবারের পক্ষ থেকে এখন 2টি মামলা রুজু হয়েছে, একটি হত্যা মামলা এবং অন্যটি এখানে আদালতে বিচারকদের গাড়ি ভাঙচুর, অ্যাডভোকেটদের উপর মারধর সহ বিভিন্ন ইস্যুতে এখানে আরেকটি মামলা রুজু হয়েছে। চট্টগ্রামে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যার প্রতিবাদে আজও আদালত বর্জন করেছেন আইনজীবীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ কারোর জন্য হুমকি নয়, তবে কেউ হুমকি হোক এমনটা চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নষ্ট করতে দেশটির গণমাধ্যম প্রোপাগান্ডায় লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। আর বিএনপির ভাইস চেয়ারম্যান এস.এম. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারত মিথ্যাচার করছে। জাতীয় ঐক্য ধরে রেখে নিজেদের শক্তি বাড়ানোর পরামর্শ দেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না, বাংলাদেশকে পুরো বেচে দেবে আমেরিকার হাতে। প্রতিনিয়ত ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার শিকার হচ্ছে বাংলাদেশ। এই অপপ্রচারে শোনায় সোহাগা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্টের চেষ্টা চালাচ্ছে দেশটির কয়েকটি গণমাধ্যম। সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র প্রধান শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে ভারতীয় গণমাধ্যমের ভূমিকার নিন্দা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, দুদেশের স্বাভাবিক সম্পর্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ কারো জন্য হুমকি নয়, কেউ হুমকি হোক তেমনটাও চায় না। জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে, প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই। এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আন্ডিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন। আরেক আলোচক বিএনপির ভাইস চেয়ারম্যান এস.এম. আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি জাতীয় স্বার্থ রক্ষা করেই ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে। দেশের স্বার্থ বিকিয়ে আমাদের দল ভবিষ্যতে কখনোই কোনো শক্তির সাথে আপোষ করবে না। দ্য সেম টাইম শুধু ভারত না, চায়না থেকে শুধু সকল রাষ্ট্রকে আমরা বলতে চাই, যে মেসেজটা আমরা দিতে চাই, তাদের কারোর জন্য আমরা সিকিউরিটি থ্রেট হব না, তাদের সিকিউরিটির জন্য আমরা আদৌ থ্রেট হব না। বাট অ্যাট দ্য সেম টাইম যদি কেউ আমাদের জন্য সিকিউরিটি থ্রেটের চিন্তা ভাবনা করে, তাহলে আমরা তাদেরকে সেটা ডেটার করব, তাদেরকে আমরা মোকাবেলা করব, তাদেরকে আমরা বাধা দেব এবং সেই তার সক্ষমতা আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আর জাতীয় ঐক্য ধরে রেখে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন বক্তারা, যাতে অযাচিতভাবে কেউ বাংলাদেশের উপর প্রভাব বিস্তার না করতে পারে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনার স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার প্রতিবেদনে আমরা পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য দেখছিলাম। শুরুতেই জানতে চাই, ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাসের জবাব কিভাবে দিতে চায় অন্তর্বর্তী সরকার? ধন্যবাদ আপনাকে। শুরুতেই যেমনটা জিজ্ঞেস করছেন যে আপনি নিজেই হয়তো প্রতিনিয়ত ফেসবুক বা ইউটিউব বা আপনি অন্যান্য মাধ্যমে জানতে পারছেন যে ভারতীয় মিডিয়া বাংলাদেশের পরিস্থিতি কীভাবে তুলে ধরছে। আপনি নিজেই বলেন, ওনারা যেভাবে যে সংবাদটি প্রচার করছে, আপনিও তো একজন সংবাদকর্মী, তাহলে আপনিই বলেন বাংলাদেশের পরিস্থিতি কি ঠিক তেমন?
তেমন কি আপনার মনে হচ্ছে? আমরা কিন্তু প্রোপাগান্ডাই দেখছি দিনের পর দিন কিন্তু প্রোপাগান্ডা দেখছি, যেখানে একজনকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ধরা হলো এবং তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হলো এবং তারা বিষয়টিকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের পর্যায় পর্যন্ত নিয়ে গেছে। এটা কি মানে আমরা কি বলতে পারি না তাহলে এটা হিন্দু মুসলিম বা একটা সাম্প্রদায়িক দাঙ্গার জন্য একটা উস্কানি দিচ্ছে ভারত? তো ভারতীয় মিডিয়া যখন একটা দেশের গণমাধ্যমই কিন্তু তার দেশের একটি প্রতিচ্ছবি তুলে ধরে, তাহলে ভারতীয় গণমাধ্যমগুলো বেশিরভাগ বলবো না, যে কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হচ্ছে তারা যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বা তুলে ধরছে, তারা যেভাবে দেখাচ্ছে, তাহলে সেটাই কি আমাদের জন্য বলা যায় না যে যেটা আমরা দেখছি সেটা আমাদের দেশের সাথে পুরো সাংঘর্ষিক? মোহনা, এই বাস্তবতা একটি প্রশ্ন আসে যে ভারতীয় গণমাধ্যম আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছে? ভারতীয় গণমাধ্যম কার এজেন্ডা বাস্তবায়ন করছে এটা আসলে ভারত সরকার সবার প্রথমে স্পষ্ট উত্তর দিতে পারবে। তবে যতটুকু বলা যাচ্ছে যে তা আমরা জানি যে বিগত সরকারের সাথে ভারতের সরকারের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো সেক্ষেত্রে বলা যায় যে অন্তর্বর্তী সরকারের আসার পর থেকে ভারতের যে গণমাধ্যম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা অন্তর্বর্তী সরকারের দোষ ত্রুটি খুঁজে না পেয়ে ওরা নিজেদের মতো গল্প বানাচ্ছে, নিজেদের মতো সংবাদ পরিবেশন করছে। আমরাও তো মাঠ পর্যায়ের কর্মী, আমরাও তো দেখছি যেখানে যে ধরনের ভুল হচ্ছে আমরাও তো তুলে ধরছি। তাহলে তারা কেন এভাবে ভুল তথ্য তুলে ধরবে? এ নিয়ে কিন্তু আজকে পররাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন, তিনিও কিন্তু আজকে নিন্দা জানিয়েছেন এবং তিনিও বলেছেন যে বাংলাদেশের মিডিয়াগুলোর কিন্তু কড়া জবাব দেওয়া উচিত। তারা যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তারা যেভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে, সেভাবে কিন্তু বাংলাদেশের মিডিয়ারও কিন্তু তাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা বা তাদের যে মিথ্যাচার করছে পৃথিবীবাসীর সামনে তুলে ধরার আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়তো কথা বলা হবে, ভারত সরকারের সাথে তাদের অলরেডি কনসার্ন জানিয়ে ফেলেছে এবং পরবর্তীতেও আরও কথা বলা হবে এবং পরবর্তীতেও জানানো হবে যে যেন ভারত এ ধরনের প্রোপাগান্ডা না, ভারতীয় গণমাধ্যমে ধরনের প্রোপাগান্ডা না ছড়ানোর জন্য আরও বেশি করে কাজ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যাতে ভারত মনোনিবেশ করে সে বিষয়ে হয়তো কথা বলবে। এখন পর্যন্ত পররাষ্ট্র দপ্তর থেকে সে বলেনি, তবে বলেছে যে কথাবার্তা হবে এই বিষয় নিয়ে কনসার্ন। ইতিমধ্যে আমরা দেখেছি জাতিসংঘে মূল ঘটনা উপস্থাপন করেছে বাংলাদেশ। একটু জানতে চাই সে প্রেক্ষাপটে জাতিসংঘ কি ফিরতে কোনো বার্তা দিয়েছে? জাতিসংঘ ফিরতে কোনো বার্তা দিয়েছে কিনা সে বিষয়ে যদি বলতে হয় তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আরও কিছুদিন অপেক্ষা করার পরে সঠিক তথ্যটা আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমরা সে ধরনের বার্তা পাইনি, তবে এখনও এটি পর্যায়ক্রমে চলমান অবস্থায় আছে এবং আমরা হয়তো সামনেই আমরা জানতে পারবো যে আসলে কি হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, স্টুডিওতে আলোচনায় ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। সংস্কার নিয়ে কাউকে ভাবতে হবে না, নির্বাচনের পর গঠিত জাতীয় সরকারই ব্যবস্থা নেবে, এমনটাই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংখ্যালঘুদের প্রতি ভারতের দরদ রাজনৈতিক বলে জানান সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আর যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন হয় গণফোরামের ৭ম জাতীয় সম্মেলন। সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। ঐক্যকে আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যের মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারব। ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করতে ভারতের মদদে নানা ইস্যুতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার কঠোর সমালোচনা করেন সম্মেলনে অংশ নেয়া রাজনৈতিক নেতারা। খুবই দুর্ভাগ্য ভারতের শাসকরা এখানকার হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে বাংলাদেশি তারা হোক, বাংলাদেশকে তারা ধারণ করুক, সম্ভবত এটা তারা চান না। প্রতিনিয়ত তারা উস্কানি তারা তৈরি করবার তারা চেষ্টা করছেন। সেই বিজেপি গোষ্ঠী তারা বাংলাদেশের এমবাসির সামনে ভাঙচুর করছে, আমাদের পতাকাকে পুড়াচ্ছে। তাহলে বোঝা যায় যে চিন্ময়ের সাথে ওদের একটা লিঙ্ক আছে। অতীত স্বৈরাচার তারা একতাবদ্ধ হয়ে একটা অরাজকতার সৃষ্টি করছে। আমি ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধর্মের নামে যেসব ঘটনা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।
এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় নাই, তাদের সহ্য গুণ অনেক বেশি। এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবাসি ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি। এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে বাংলাদেশের শক্তি, এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ, যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে না। কথা বলেন সংস্কার ও নির্বাচন ইস্যুতেও। আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার, সেটা হবে জাতীয় সরকার, এবং সেই জাতীয় সরকার এই 31 দফা সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই মূল লক্ষ্য দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনে জবাবদিহিতা ছিল না বলেই ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয়েছে, যেই কারণে ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ময়মনসিংহে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া 55টি পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কি কি কার্যক্রম ছিল আজ? অনুদান পেয়ে কি বলছেন শহীদ পরিবারের সদস্যরা? দীর্ঘদিন পর কিন্তু শহীদ পরিবারের সদস্য এবং যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে কিন্তু আজকে মিলিত হওয়ার একটি সুযোগ পেয়েছিলেন, অর্থাৎ তাদের সুখ দুঃখের কথাগুলো কিন্তু তারা বলতে পেরেছিলেন। এবং আজকে সারা দিন ব্যাপী আমরা দেখেছি যে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম তিনি কিন্তু ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে তিনি কিন্তু ছিলেন, অর্থাৎ যারা শহীদ হয়েছিলেন গণ অভ্যুত্থানে সেই শহীদ পরিবার অর্থাৎ ময়মনসিংহ বিভাগের 93 জন শহীদ পরিবারের সদস্য রয়েছে, তাদের মধ্যে 55 জন শহীদ পরিবারের মাঝে কিন্তু 5 লাখ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেছিলেন সার্জিস আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অর্থাৎ সার্জিস আলমকে কাছে পেয়ে শহীদ পরিবারের সদস্যরা তারা কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তাদের যে সুখ দুঃখের কথাগুলো সেটি কিন্তু অনেকটাই শুনেছিলেন সার্জিস আলম। এবং সার্জিস আলম তার বক্তব্যে বলেছেন যে তারা কিন্তু ব্যর্থ হওয়ার জন্য এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা কিন্তু হাতে নেননি, অর্থাৎ তারা বলছেন যে স্বচ্ছভাবে তারা তাদের যে রাষ্ট্র কাঠামো সেটিকে পরিচালনা করার পাশাপাশি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে কার্যক্রম সেটিকে কিন্তু তারা খুব স্বচ্ছভাবে পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন এবং এই ক্ষেত্রে সকলের সহযোগিতাও কিন্তু তিনি চেয়েছেন এবং বলছেন যে আওয়ামী লীগ সরকারের যে দোসররা রয়েছে তারা কিন্তু এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন এবং তারা যদি এই জায়গা থেকে কোনো কারণে ব্যর্থ হন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে সেই বাংলাদেশ যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে স্বৈরাচার শাসক শেখ হাসিনা সরকারকে কুনে আখ্যায়িত করে কিন্তু সার্জিস আলম বলেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তাদেরকে কিন্তু কোনোভাবেই ছাড়বেন না এবং বলছেন যে সেই জন্য সকলের প্রচেষ্টায় এই নতুন অর্জিত বাংলাদেশকে তারা সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে চান এবং শহীদ এবং আহত পরিবারকে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন যে সব সময় সার্বক্ষণিক কিন্তু তাদের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু তাদের পাশে থাকবেন এবং সকল ধরনের সহযোগিতা কিন্তু তাদের পাশে থেকে অব্যাহত রাখবেন। এই ছিল মোটামুটি আজকের দিনব্যাপী যে অনুষ্ঠানটি ছিল তা নিয়ে সর্বশেষ। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ষড়যন্ত্রকারীরা যাতে ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সাতক্ষীরায় সংগঠনটির জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, সাতক্ষীরার মাটি জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে। বিগত আওয়ামী শাসনামলে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী প্রাণ দিয়েছে এ জেলায়। এ সময় জামায়াত ইসলামের নেতাকর্মীরা 5 আগস্টের অর্জনকে ধূলিসাৎ হতে দেবে না বলে ঘোষণা দেন জামায়াত আমির।
জামায়াত ক্ষমতায় গেলে সাম্য প্রতিষ্ঠার কথাও জানান তিনি। ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলেও সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষা হবে। তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না। তারা ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে। দেখছেন সংবাদ রাত। চিকিৎসকদের একটা বড় অংশ বিদেশে প্রশিক্ষণ নিতে গিয়ে আর দেশে ফিরে আসেন না, যার প্রভাব পড়ে অন্য চিকিৎসকদের প্রশিক্ষণের সময়। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। জানান, চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের দিকটি অগ্রাধিকার দিচ্ছে সরকার, তবে তাদের কথা দিতে হবে দেশে ফিরে এসে দক্ষতা কাজে লাগাবেন। চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সেবা দেয়াই তার প্রধান দায়িত্ব। ওষুধের দাম বৃদ্ধির সমালোচনাও করেন তিনি। আমি চাই আমাদের ডাক্তাররা যতভাবে, যত বিষয়ে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন, শিক্ষিত হবেন, এই শিক্ষা এখানেই থাকবে। এতে দেশের মানুষ এটার উপকার পাবে। গবেষণার জন্য যদি আরো কিছু টাকা বরাদ্দ করতে হয় সেটা যেভাবে আমরা করতে পারবো, কিন্তু ফ্রুটফুল কিছু যদি আপনারা নিয়ে আসতে পারেন সেটা নিয়ে আসে। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।